আমাদের তাহলে ওয়ার্ডপ্রেস চলতেছে, তাই না? আচ্ছা, খুব ভালো করে খেয়াল করবেন, যে জিনিসটা বলতে চাইলাম, নট সফটটেক আইটি, যে কোনো জায়গাতে যখন নতুন কোনো কিছু স্কিল নিজেদের মধ্যে গ্রো করতে যাচ্ছেন, কিছু শিখতে যাচ্ছেন, তখন আপনাকে যে ট্রেনার হবে বা যে টিচার হবে, এজ এ লেখাপড়া না, শুধু ডেভেলপমেন্ট মানে যে কোনো কিছুই হোক, জাভা স্ক্রিপ্ট শিখতেছেন কারো কাছে, লারাভেল শিখতেছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, কখনোই যে কেউ চলে গেছে সেখানে কোর্স করে চলে গেছে অথবা স্টিল রানিং করতেছে অথবা তাদের অন্য কোনো ট্রেনার ট্রেন আপ করতেছে, তাদের সাথে নিজেদেরকে কখনোই কম্পেয়ার করা যাবে না। কম্পেয়ার করলে কি হবে? কম্পেয়ার করলে তাদেরকে, এটা কিন্তু স্টুডেন্টের উপরে বিভিন্ন ওয়েবসাইট সবকিছু এগুলো তো ডে বাই ডে আপডেট হয়, তাই কিনা? বিভিন্ন কোডের পার্টিসিপেটের উপরে, বিভিন্ন কিছুর উপরে ভ্যারি করে কিন্তু জিনিসটা, স্ট্রাকচারটা কিভাবে আগাবে। এখন আপনি যদি পূর্বের কোনো কোর্সের সাথে কম্পেয়ার করে নিজেরাই নিজেদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে ফেলবেন। এটা হতে পারে আপনাদের মধ্যে প্রতিটা ব্যাচে কয়েকজন এই সমস্যাটা করে যে ওই ব্যাচে এটা দেখানো হয়েছিল, আমাদের এই ব্যাচে এটা মিসিং আছে। আবার ওই স্টুডেন্ট কি করবে, তারা যদি আবার পরে খোঁজ নেয় যে দেখি ওইখানে কি ছিল, তারা এসে দেখবে সেম একটা কনফ্লিক্ট করতেছে। কারণ প্রোগ্রামিং তো ডে বাই ডে আপডেট হয়, বিভিন্ন কিছু আপডেট হয়। যখন আমাদের কোর্স আউটলাইন আমি দেখবো যে এটা না দেখাইলেও চলবে, এর চেয়ে অন্য একটা টপিক বেশি ইম্পর্টেন্ট, তখন কিন্তু এটা স্কিপ করবো। এক্স্যাক্টলি যেটা না দেখলে চলবে সেটা কিন্তু দেখি সময় নষ্ট করার কোনো লাভ নেই, কারণ তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে আছে, তাই কি না? আবার একটা মানুষের বোঝানোর ধরন এক এক সিস্টেম, একজন মানুষের বোঝানোর এক এক সিস্টেম। একই জিনিস, একটা গ্লাসের মধ্যে যদি হাফ গ্লাস পানি থাকে, গ্লাসটা টেবিলের উপরে রেখে দিলেন, এই জিনিসগুলো বিভিন্ন বইয়ের মধ্যে পড়লে দেখা যায়, বিভিন্ন সময় ফেসবুক অনেকজন পোস্ট করে, বিষয়গুলো অনেক সুন্দর। তো একজন মানুষ এসে বলবে কি, সে কি বলবে যে গ্লাসটা অর্ধেক ভরা বাকি অর্ধেক খালি, এটা একটা কথা, তারটা কিন্তু ঠিক আছে। আরেকজন এসে কি বলতে পারে, গ্লাসটার অর্ধেক পানি নাই। কথাটা দুই রকম হয়ে গেল না? বিষয় থেকে একই জিনিস, তাই না? এটা হচ্ছে মানুষের কল্পনার জায়গাটা, মানুষের বিষয়টা বোঝার ক্যাপাবিলিটি এক একজনের এক এক রকম, তাই কিনা? এই কারণে বোঝানোর বিষয়টা আপনাদের উপরে কিন্তু ভ্যারি করবে যে আপনাদেরকে কিভাবে আগানো হবে এই জিনিসটা। এখন যদি অন্য কোনো সাথে কম্পেয়ার করেন, জিনিসটা ভুল হবে না? ইভেন সুজন স্যার নিজেও এটা বারবার সবাইকে যে রিকমেন্ড করে যে এটা কখনোই কম্পেয়ার করা যাবে না। তখন নিজেরা যত ভালো কিছু শিখেন মনে হবে যে আমার মধ্যে কোনো কিছু গ্যাপ আছে, আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলবে। আপনি যে ভালো কিছু শিখতেছেন, এই আত্মবিশ্বাসটা থাকবে না। আমি চাই এই ভুলটা শুধু এখানে না, যে কোনো জায়গাতে গেলে এই ভুলটা করবেন না। আপনার সামনে যেটা আসতেছে সেটাই আপনার জন্য সবচাইতে বেটার। আল্লাহ তাআলা আপনাকে ওইভাবেই রেখেছেন, এটাই ভাগ্যে ছিল, তাই কিনা? এই যে আমি আপনাদের ক্লাস করে, এরকম তো হতে পারতো যে আপনারা চাইলে অন্য একটা ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারতেন, হয়তো না? যে 186, 87 অথবা 90 এরপরে আসতে পারতো কিনা? আসলে এই জিনিসটা দেখা যায় কি, আপনার ভাগ্য এখানে ছিল বা আপনার ইচ্ছা এখানে ছিল, আপনি যতখানি চেষ্টা করেছিলেন সেই অনুযায়ী একটা জায়গায় এসে পড়ছেন, তাই কিনা? এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না। কম্পেয়ার করলে ভুলটা আপনারই হবে, ক্ষতিটা আপনি নিজেই ক্ষতির মধ্যে পড়বেন। তখন ওইদিকে একবার দৌড়াবেন, এদিকে একবার দৌড়াবেন, কোনোটাতে কোনো কিছু কল্পনা রাখি যাবেন না। ইভেন এই মানুষগুলো যখন যখন কোনো প্রবলেম ফেস করবে, যদি ইউটিউবে যায়, গুগলে যায়, দেখবেন যে সে খুব একটা কিছু শিখতে পারবে না, কারণ দৌড়াবে এই এই টিউটোরিয়াল কিরকম, ওইটা কিরকম, ওইটা কিরকম, কম্পেয়ার করে ফেলবে যে কোনটা আরো বেশি ভালো। বেশি ভালো খুঁজতে খুঁজতে যে দেখা যাবে যে মেইন জিনিসটা তুই হারিয়ে ফেলছে। এই ভুলটা করা যাবে না, ওকে? আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম। এখন কি করবো আমরা? ওয়ার্ডপ্রেস, তাই না? লোকাল সার্ভার তো আমরা দেখছি, ওকে। লোকাল সার্ভার দেখছি, লোকাল সার্ভারে আপাতত কার তো কোনো প্রবলেম নাই। আপনার কোনো প্রবলেম আছে? কারো তো কোনো প্রবলেম নাই নাকি? ওকে, চলে আসেন এইখানে। আর কখনোই যেন আমি না শুনি যে আপনি কোথাও কোনো কম্পেয়ার করে সেটা নিজের মধ্যে নিজেরা প্রবলেম ক্রিয়েট করে ফেলছেন। সরাসরি আমাকে বলবেন এই জিনিসটা কিভাবে শিখবো, কি করবো না করবো, কিন্তু কারো কোনো ব্যাচের সাথে কোনো সাথে কম্পেয়ার করা যাবে না। আপনার এরকম হইতে পারে, অন্য কারো কাছে আপনি কোনো কিছু জিজ্ঞেস করছেন, তার কাছে আপনি কোনো একটা ইনফরমেশন জানতে যাচ্ছেন, সে এমন একটা কিছু বোঝালে আপনি নিজে অ্যাক্টিভ মানুষটা আনঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ হয়ে যাবেন। মানুষ মানুষকে কিন্তু প্রভাব বিস্তার করে, বিভিন্ন কথাবার্তা নিজে প্রভাবিত হয়, হয় না? এই জিনিসগুলো আপনার বুঝে শুনে চলতে হবে, ওকে? আচ্ছা, আমাদের সাইটটা কি ছিল? একটু লোকাল সার্ভারে যেতে হবে। লোকাল সার্ভার রান করতে হলে কি করতে হয়? আমাদের এখানে কোথায় লোকাল সার্ভার কই, আইকন কই? দেখি এখানে আছে নাকি? এখানেও নাই, ডেস্কটপে কোথাও দেখতেছি না। আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ করতে পারি জ্যাম্প লিখে, জ্যাম্প কন্ট্রোল। এই যে চলে আসে, স্টার্ট করে নিলাম। এটাই যে স্টার্ট করলাম না,
এখন কিন্তু আপনার অফ না করা পর্যন্ত চলবে, কিন্তু পিসি একবার অফ করে দিলে আবার অটোমেটিক্যালি সে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি লিখবো এখানে? লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে সার্চ করলে, আচ্ছা এরকম হইলো কেন? লোকাল হোস্ট স্ল্যাশ, ও আচ্ছা আচ্ছা, দেখিনি। লোকাল হোস্ট, তাই না? এবার আসছে, তার মানে কি রান আছে, আমাদের কন্ট্রোল প্যানেল রান আছে। ওকে, আমাদের ব্যাচের নাম কি ছিল, ওয়েবসাইটের নাম কি ছিল? ব্যাচ 185। এখানে গত ক্লাসে আমরা সেরকম কোনো কিছু করি নাই, জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হয় কিভাবে আর কিছু পোস্ট করে দেখছি, তাই কিনা? আচ্ছা, এই তো চলে আসছে, তাই কিনা? আচ্ছা, এটা থাক। এখন আমরা কি দেখব? লাইভ সার্ভার। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে, খুব ভালোভাবে কথাগুলো খেয়াল করেন, তখন আপনাকে ক্লায়েন্টের কাছে কি চাইতে হবে? এক্স্যাক্টলি ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে, অথবা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আই নিড এ ওয়েবসাইট, তখন আপনাকে লাগবে না তার সার্ভার। ফার্স্ট ওয়েবসাইট যখন সবকিছু হয়ে গেল, প্রথম কাজ হবে, এগুলো কিন্তু ক্লায়েন্ট রিলেটেড, যখনই আপনাকে কোনো একটা ক্লায়েন্ট মেসেজ করবে যে আই নিড এ ওয়েবসাইট অথবা আমার একটা ওয়েবসাইট লাগে, মানে আপনাকে মেসেজ করলো, তখন আপনাকে বেশিরভাগই সে একটা স্যাম্পল দিয়ে দিবে, বেশিরভাগ, যে আমাকে এরকম একটা স্যাম্পল লিঙ্ক ধরাই দিবে, বলবে যে এইরকম আমাকে একটা সাইট করে দাও। ক্লিয়ার? তখন আপনার কি হবে, যখনই সে একটা লিঙ্ক দিবে, যখনই একটা লিঙ্ক দিয়ে দিবে, সাথে সাথে লিঙ্কটা ওই সাইটটা, সে যে স্যাম্পল সাইটটা দিল, ওই সাইটটা আসলে কি দিয়ে তৈরি করা, এটা আপনাকে চেক করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এই সাইটটা কি দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস দিয়ে নাকি জুমলা দিয়ে নাকি আদার্স কোনো সিএমএস দিয়ে, নাকি অথবা এগুলো হ্যান্ড কোডিং করে কাস্টম কোড করে ওয়েবসাইট করা। সারা পৃথিবীতে এখন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে অপারেট হইতেছে মেবি 57%, 67%, তাই না? দেখছিলাম। তাহলে বাকি কিন্তু আরো অনেকগুলো থাকতেছে, তাই না? আরো 40% তো বাকি থাকতেছে। এগুলো কি দিয়ে চলে? এগুলো যে বিভিন্ন কাস্টম কোড দিয়ে, লারাভেল দিয়ে তৈরি করা, জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, রিঅ্যাক্ট দিয়ে তৈরি করা, বিভিন্ন টাইপের সাইট। এই কারণে আপনাকে বুঝতে হবে না যে আমাকে যে স্যাম্পলটা দিল সেটা কি দিয়ে করা, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনার সাইটের কাজ অর্ধেক হয়ে যাবে, মানে আপনি বুঝতে পারবেন। জি, সেটাই দেখতেছি। সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা লিঙ্ক দিল, যে কোনো একটা লিঙ্ক হতে পারে, সেই লিঙ্কটাকে চেক করতে হবে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা কিনা। যদি দেখেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস এরিয়া ডিটেক্ট করতে পারছে, তারপরে বলে নেবেন ইনশাআল্লাহ ক্লায়েন্টকে যে আপনি একদম রেডি কাজের জন্য। তখন চলে যাবেন দরদাম করা, এখন কত দিবে না দিবে এই অবস্থা, কারণ আপনি নিশ্চিত। যদি দেখেন যে ওয়ার্ডপ্রেস দেওয়া, তার মানে আপনি একটু কষ্ট হলেও কাজটা করে দিতে পারবেন, ভয়ের কিছু নেই। আর যদি দেখেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, তখন একটু ভেবেচিন্তে কথা বলতে হবে, ভেবেচিন্তে কাজটা নিতে হবে। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে না করা হয় তাহলে কি বলবো, যে না করে দিব, যে কাজটা করতে পারবো না, নাকি কোর্সে তো শিখি নাই, তাই না? এটারও ওই আছে, দেখবো। ওকে, সাপোজ আমার একটা সাইট ছিল, মানে এটার মধ্যে ইয়া করি wp-bright.com, এরকম একটা সাইট, ধরেন এটাই একটা সাইট, এটা আমার পার্সোনাল সার্ভার, আর অনেকগুলো সার্ভার আছে, এটা একটা সার্ভার। এই লিঙ্কটা আপনাকে ক্লায়েন্ট দিল, হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা লিঙ্ক ক্লায়েন্ট বলো যে আমাকে এরকম একটা সাইট দিয়ে দাও। এখন আপনি তো দেখে তো বুঝতে পারতেছেন না কি দিয়ে, বোঝা কিন্তু যাবেও না প্রফেশনাল সাইটগুলো। তখন বিভিন্ন ভাবেই চেক করা যায়, তার মধ্যে একটা ওই হচ্ছে লিখবেন wp what theme is that, what wp theme is that, এটা একটা ওয়েবসাইট। এই যে এটাতে চলে যাবেন, যে এই জায়গাটা সার্চ বক্সের লিংকটা দিয়ে করলাম, পেস্ট করছি, তারপর এখানে একটু সার্চ করেন, দেখেন কি দিয়ে তৈরি করা, দেখাই দিব আপনাকে। কি দেখাইলো? থিম সাইট ইজ ইনক্লুড প্যারেন্ট এন্ড সিল থিম wp bright run, এটা দেখাচ্ছে না কেন? একটু ওয়েট করা লাগবে। এই যে চলে আসছে, দেখছেন চলে আসছে, এইখানে দেখাই দিবে। তার মানে যদি এটা আবার wp ইয়াতে না করা থাকে তাহলে কিন্তু এটা চলে আসবে না। এখন এটা কি থিম দিয়ে দেবে, থিমের নাম কি 2020, তারপরে থিমটা কে বানাইছে, কোন ডেভেলপার, তার ভাষা কোথায়, তার লুকটা কিরকম, সব আপনাকে দেখাই দিবে। তার মানে বুঝতে পারলেন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, তাই কিনা? যদি ওয়ার্ডপ্রেস না হয় বাই চান্স, তাহলে কিন্তু আপনাকে একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। ওয়ার্ডপ্রেস হলে শুধুমাত্র এখানে ডিলিট করে আপনাকে দেখাই দিবে। সাপোজ আমাদের সফটটেক সাইটটা দেখি, সেটা কেমন, কি দিয়ে তৈরি করা আছে না আমাদের সফটটেক সাইট, সফটটেক, এই যে এটা, এখানে একটু চলে যাই আমরা, এই সেটটাতে চলে আসলাম। এই লিঙ্কটা যখনই আপনাকে লিঙ্ক দিবে, কোনো কথা নাই, সর্বপ্রথম আগে চেক যে সাইটটা কি দিয়ে করা। বুঝতে পারতেছি? একটা স্লো করতেছে কেন? আচ্ছা, লিঙ্কটা দিয়ে দিল, এই সাইটটা দেখলেন আপনি, দেখে দিয়ে এই যে ইউআরএলটা কপি করে, সাইটের ইউআরএলটা কপি করে আবার এখানে ফালাই দিন,
ফালাই দিয়ে জাস্ট চেক। এবার এইটা কি দিয়ে করা, কোন ডেভেলপার তৈরি করছে, কি থিম, কি প্লাগইন, এগুলো সবই আমরা দেখবো। এই যে থিমের নাম সফটেক আইটি, তারপরে কি অথর জিহাদুর রহমান নয়ন, আর ওই যেটা হচ্ছে তার লোগো, কি কি প্লাগইন ইউজ করেছে, কন্টাক্ট ফোন 7, এগুলা কি জিনিস একটু পরে দেখবো, এফবি মেসেঞ্জার, ভিডিও গ্রিড, এগুলার মাধ্যমে সাইটটা তৈরি করেছে। তার মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, হ্যাঁ নিজেরা তৈরি করছে। ওকে, এখানে এখন লিখে দিই সাপোজ amazon.com, এটা কি দিয়ে তৈরি করা, দেখি ওয়ার্ডপ্রেস দিয়ে কিনা, এটা চেক করবে। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় তাহলে তো দেখাবেই, আর যদি ওয়ার্ডপ্রেস না হয় বাই চান্স, তখন কি দেওয়া হবে সেটা একটু দেখতে হবে আপনাদের। আচ্ছা একটু স্লো করতেছে কেন জানি। amazon.com, এখানে আরেকবার আপনি একটু রিলোড দেন, সার্চ করুন, দেখুক সে ডিটেক্ট করতে থাকুক কি পায়। কি লেখা, amazon.com does not appear it be WordPress site। তার মানে কি বুঝলাম, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, তাই না? বুঝতে পারছেন কিভাবে সাইট চেক করতে হবে? ক্লায়েন্ট ইউআরএল দেওয়ার সাথে সাথে এইভাবে চেক করে নিতে হবে। ওকে, এটা যেমন একটা দেখলাম, এরকম আরেকটা আছে এর চাইতে আরেকটু ভালো, সেটা হচ্ছে একটু গুগল করতে হবে। একটু গুগল করে লিখুন ডাব্লুপি, এখানে একটু লিখুন ডাব্লুপি থিম ডিটেক্টর। এটা একটা ওয়েবসাইট, এই যে ডাব্লুপি থিম ডিটেক্টর, এটা চলে আসবে, আসছে। এইখানেও ঠিক সেম কি করব, এই সাপোজ সফটেক আইটি কপি করা ছিল না, সফটেক আইটি এইখানে আবার ইয়া করেন, এইভাবে আরো ডিটেলস এটার মধ্যে আরেকটু ভালোভাবে দেখাই দিবে, আরেকটু ডিটেলস দেখায়, বুঝতে পারতেছি, এটার মধ্যে আরেকটু ডিটেলস দেখাই দিবে। ওকে, আচ্ছা ডিটেক্ট করতে থাকুক, দেখি আমাদের ইয়া ঠিক আছে নি, ঠিক আছে। এটার মধ্যে একটু টাইম নেয়, এই যে দেখুন এখানে আর একটু ডিটেইলস ভাবে দেখায়, ইভেন এখানে আপনাকে রিকমেন্ড করবে এইটা রিলেটেড কোনো থিম আছে কিনা সেটাও তারা দেখায় দেবে। দুটো টুলস দেখলাম, এরকম আরো আছে, আমি সবচাইতে বেশি ইউজ করি এটা, থিম ডিটেক্টর। ওকে, এইখানে যদি আবার দেখেন সফটেক আইটি, সাপোজ এটা তো আছে এখানে, এটা কেটে দিলাম। আচ্ছা এরকম হচ্ছে কেন, এক্সপিরিয়েন্স, এটা ডিটেক্টরটা তো বুঝতে পারতেছেন এখন, তাই না? ওকে, এইভাবে মাঝে মাঝে চেক করে দেখবেন, ক্লায়েন্ট কিন্তু এটাই করবে সবচেয়ে বেশি হবে এই জিনিসটা, একটা লিংক দিয়ে বলবে যে এইরকম সাইট করে দাও, তখন প্রথম কাজ কি হবে বুঝতে পারলাম, আগে চেক করে নিতে হবে। যদি দেখেন যে এই যে এটাই আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, আর ওয়ার্ডপ্রেস না থাকলে এখানেও একই কথাই দেখাবে যে এটা ডট অ্যাপিয়ার, যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, তখন ক্লায়েন্টকে একটু ভেবেচিন্তে বলতে হবে, তখন কি করতে হবে একটু পরে আমরা দেখতেছি। ওকে, এখন তো বুঝলাম নাকি? আচ্ছা, এটার মধ্যে অন্য একটা ব্যাচকে আমি দেখাইছিলাম ওয়ার্ডপ্রেস, আপনাদের একটা আছে, আপনারা অলরেডি একটা সার্ভার কিনছেন, মনে আছে? বলেন তো আপনাদের কি নাম ছিল? টিম ডাব্লুপি ডিইভি নাকি, তারপর কি এটাই এটা হচ্ছে আপনাদের এই যে ফাঁকা, অলরেডি সবকিছু ইনস্টল করা, ক্লিয়ার? এইটাকে এখন একটু চেক করেন, এটা কি দিয়ে করা, এটার মধ্যে তো সাইটই করা নাই, এটাও দেখাবে ডন্ট অ্যাপিয়ার, হোয়াট থিম, কি লিখবো, হোয়াট ডাব্লুপি থিম ইজ দ্যাট, তাই কিনা? এখানেও চলে যেতে পারেন, এটার ভিতরে সাইট করা নাই এই কারণে দেখাবে যে এটাও অ্যাপিয়ার না, কারণ সাইটই তো করা নাই, এটার ভিতরে আছে তাই, ক্লিয়ার? ওকে, এখন দেখেন যদি ওয়ার্ডপ্রেস হয় তাহলে তো যে আলাপ চলে গেলেন ফাইনাল আলাপে, হ্যাঁ করে দিতে পারবো, সমস্যা নাই, আমি এরকম কাজ অনেকগুলো করছি, তখন কয়েকটা তাকে স্যাম্পল ধরাই দিবেন, যে স্যাম্পলগুলো তৈরি করবেন আপনাদের প্রজেক্ট চলাকালীন বা আপনাদের চলাকালীন বা কোর্স শেষ হওয়ার পরে তো অনেকগুলা পোর্টফোলিও তৈরি করে রাখবেন, অনেকগুলা ই-কমার্স সাইট, পেড কিট সাইট, বিজনেস সাইট, বিভিন্ন টাইপের সাইট বানায় রাখবেন। ক্লায়েন্ট যেটা চায় শুধু লিংকটা ধরাই দিবেন যে ক্লায়েন্ট এই যে দেখো আমার রিসেন্ট ওয়ার্ক, আমি এগুলো করছি কাজ। এই জিনিসটা সবাইকে করতে হবে, পোর্টফোলিও রাখতে হবে, পোর্টফোলিও ছাড়া কেউ আপনাকে বিলিভ করবে না, কারণ আপনার অ্যাকাউন্ট হচ্ছে সাদা খাতা, কোন একটা রিভিউ না কোনো কিছু নাই, এই কারণে ক্লায়েন্ট একটু বিলিভ করবে কম সে অ্যাকাউন্টে। যখন পোর্টফোলিও থাকবে, পোর্টফোলিও আপনার হচ্ছে হাতিয়ার, এগুলা দিয়ে তাকে কনভার্টটা করতে হবে যে দেখো আমি এগুলা কাজ করছি, অবশ্যই তাকে দেখাতে হবে, সে যে রিলেটেড সাইটটা পাচ্ছে সেই রিলেটেড সাইট তাকে দেখাবে, ক্লিয়ার? ওকে, এটা যদি ফার্স্ট টাইম আমরা কাজ পাবো না, ওই কাজটা যদি ফার্স্ট হয় প্রিভিয়াসে তো আমরা কোনো কাজ করি না, এই যে এখন করবেন এগুলা, হ্যাঁ এগুলা যে এখন করে রাখবেন, আজকে থেকে শুরু হইলো না, এরপর আপনাদের ওইখানে অনেক সাইট করে রাখবেন। যখন পার্সোনাল সার্ভার নেবেন, পার্সোনাল সার্ভারটা দরকার কেন, এটা কিন্তু এমনি না,
এই টাইমটাতে কিছু ইনভেস্ট আপনাদের অবশ্যই করতে হবে, নিজেদের পিছনে করতে হবে কিনা। শুধুমাত্র কোনো কিছু আপনার যুদ্ধ অস্ত্র, আপনার অস্ত্র শস্ত্র হাতে নাই, পারবেন যুদ্ধক্ষেত্রে? এই কারণে এটাও আপনাদের, যেহেতু আপনারা ডেভেলপার, অবশ্যই সবার একটা করে সার্ভার লাগবে, সবার একটা করে। এটা আমি এখনই কোনো প্রেসার ক্রিয়েট করতেছি না। আমি শুনছিলাম আপনাদের ইয়াতে অনেকজন নাকি একটু মানে প্রেসার নিচ্ছে যে আমাদের এখনই কেন সার্ভার লাগবে, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই সেই। এটা কিন্তু মূলত আপনাদের উপর চাপিয়ে দেওয়ার কিছু না, না নিলেও কিন্তু সমস্যা নেই। ইমিডিয়েট আপনার বেশ কয়েকটা ব্যাচ বা কোনো ব্যাচে বেবি এরকমই একই না হয় না। আমার অন্য যে কয়েকটা ব্যাচ আছে তারা কিনে, তাদেরকে বলে দিই ইচ্ছে হয় কিনে, ইচ্ছে হয় কিনে না। অনেকজন দেখা যায় কোর্স শেষ করার পরে তখন সবাই মিলে একটা টিম করে বলতেছে ভাই একটা ইয়া কিনে দেন, কোর্স চলাকালীন টাইমে কিন্তু নেয় নাই। এখন কেউ যদি মনে করে থাকেন যে এটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ভুল করবেন। চাপিয়ে দেওয়া হয়নি, আপনাদের না নিলেও কোনো সমস্যা নাই, কারণ সেম কাজ আপনি লোকাল সার্ভারে করতেছেন, ইয়াতেও করতেছেন। কিন্তু এই যে আপনারা সার্ভার নিয়ে নিয়েছেন, আপনাদের কাজগুলো দেখবেন নিজেদের স্কিল আর যারা সার্ভার রিলেট কিনে নাই তাদের স্কিলের সাথে একটু কম্পেয়ার করে দেখবেন কারটা বেশি শক্তিশালী। ক্লিয়ার? কেউ আপনাদেরকে ক্ষতি করতে চায় না, এখানে ক্ষতি করবেও না। ওকে, আচ্ছা। আর ওই যে যেটা বললাম, যখন পার্সোনাল সার্ভার থাকবে আপনারা একটু শক্তিশালী নেবেন, সেটার মধ্যে অনেকগুলা মিনিমাম 30-40টা সাইট, ফ্রি টাইমে তো আপনি কাজ করবেন, কাজ আপনি কি করবেন, স্কিল বাড়াইতে হবে না? তখন ওই যে সুন্দর সুন্দর সাইট করে রাখবেন, ওগুলা ধরাই দিবেন, ক্লায়েন্ট আপনাকে অনেক হ্যাপি হবে। আপনি যদি অন্য জনের সাইট এনে ধরাই দেন তখন কিন্তু ক্লায়েন্ট কনফিউজ হয়, বলতে হবে এই যে দেখেন এটাই আমার সার্ভার। আপনি একটু প্রাউডলি বলতে পারবেন, ট্রাস্ট করবে আপনাকে অনেক বেশি। এই কারণে কারো এটা ভাবার সুযোগ নাই যে আমাদেরকে কেন আবার এটা সার্ভার কেনানো হইলো, কেন আমরা কিনতেছি, এটা ভাবার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা। এরপর দেখেন হয়ে গেল সার্ভার। যদি আপনি লোকাল সাইটে 1000ও কাজ করে রাখেন, ক্লায়েন্টকে শো করতে পারবেন? ক্লায়েন্ট দেখবে? নাকি ক্লায়েন্টকে বলবেন ভিডিওতে আসো, তারপরে স্ক্রিন শেয়ার দিয়ে দেখো আমাদের কাজ করা যাবে? সাথে সাথে আগেই রেডি করে রাখবে, যখন ক্লায়েন্ট যেটা চাচ্ছে কাজ। অনেকগুলো দেখা যায় 1 বছর ধরে অ্যাকাউন্ট খুলে বসে আছে, একটা কাজ পায় না। কাজটা কেন পায় না? প্রবলেমটা কি তার নাকি মার্কেট প্লেসে? বলেন তো। অন্যজন কাজ পাচ্ছে, সে পাচ্ছে না, তার মানে কি? নিজেদের প্রবলেমগুলোকে খুঁজে বের করেন। আমি এই প্রবলেমে কাজটা পাচ্ছি না। নিজেদের প্রবলেম যতদিন খুঁজে বের করতে পারবেন না, ততদিন কাজ পাইতে সমস্যা আছে। 100% সব দিকে প্রফেশনাল হন, কাজ আপনার পিছনে পিছনে ঘুরবে। হালকা একটু প্রফেশনাল হয়ে লাভ নাই। বুঝতে পারতেছি? যেটাতে নামবেন সবকিছু ভেবে চিন্তে একদম, যদি পসিবল হয় একটু ধরে কোনো লাভ নাই। ভালোভাবে যেটাকে ধরবেন ভালোভাবে। বুঝতে পারতেছি? আপনার সাকসেস 1 বছর পরে আসুক সমস্যা না। আপনার 1 বছর জীবন থেকে এমনিতেও চলে যেত, অমনিতেও চলে যেত, জীবন থেমে থাকবে না। কিন্তু এই যে একটা স্কিল নিয়ে আসতেছেন, এই স্কিলটা আপনাকে অনেক হেল্প করবে। সব দিকে প্রফেশনাল মাঠে নামেন, কেউ আপনাকে ঠাই দেবে না, কারণ আপনার অস্ত্র শস্ত্র রেডি আছে। ক্লিয়ার? ওকে, এই জন্যই বলছিলাম যে সার্ভার লাগবে। সার্ভারে অনেকগুলা ইয়া করে রাখবেন, রাখলে এটা আপনাদেরকেই হেল্প করবে, আমাকে হেল্প করবে না। আচ্ছা, তারপরে এখন ক্লায়েন্টকে দেখাই ফেলেন, ক্লায়েন্ট বললো ওকে রাজি, ফাইন। ক্লায়েন্টের দামাদামি আপনাকে বলে গেলো। এখন কি করতে হবে? ক্লায়েন্টকে সাইট বানিয়ে দিতে হবে না? এগুলা কিন্তু 100% মানে ক্লায়েন্ট প্রফেশনাল জিনিসগুলো বুঝতে হবে, কোনটার পর কি করতেছি। প্রথমে কি করলাম? ক্লায়েন্ট মেসেজ করলো, লিঙ্ক দিল, লিঙ্কটাকে চেক করলাম, চেক করে নিশ্চিত হইলাম যে এটা ওয়ার্ডপ্রেস দিয়েই করা। তারপর ক্লায়েন্টের দামাদামি করলেন, ভালো একটা রেটে বনে গেল, কাজ বনে গেল। এরপরে কি করতে হবে? নেক্সট ধাপ, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল। এখন ক্লায়েন্টের সার্ভারে সে তো সার্ভার চিনে না, শুধুমাত্র সে সার্ভারটা কিনছে। অনেকজনে কিনে, বেশিরভাগই কিনে দিবে আপনাকে। আপনাকে ডোমেইন সেটআপের দায়িত্ব আপনার না, অলরেডি তারা সেটআপ করে দিবে। বুঝতে পারতেছি? যখন দিয়ে দিল তখন ক্লায়েন্টের তো সার্ভার আপনি নিশ্চিত, সে যদি আপনাকে লিংক দেয় বুঝতে হবে তার সার্ভার আছে। ক্লিয়ার? এখন আপনাকে সর্বপ্রথম হচ্ছে যে তার সার্ভারে প্রবেশ করতে হবে, প্রবেশ করে সেইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে, তারপর আস্তে আস্তে সাইটটা তাকে বিল্ড করে দিতে হবে। ক্লিয়ার? ওকে, ধরেন এইটাই ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের লিংক। আপনাদের সার্ভার ইয়েটা মনে আছে? পাসওয়ার্ড মনে আছে? পাসওয়ার্ডটার ভিতরে আর কিছু মনে আছে? কিসের মধ্যে? একটা টেক্সট ফেলে মনে দিছিলেন, ওইটাতে পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা তো এখানে তো আর কেউ, আচ্ছা ভিডিওটা তো লিয়ে। ওকে, ক্লায়েন্ট আপনাকে আপনাদের ইউআরএল দিয়ে দিল। ক্লায়েন্ট বলল এই যে এটা teamwpdev.com, এটাই হচ্ছে আমার ওয়েবসাইটের ডোমেইন, এটার মধ্যে তুমি আমাকে সাইট করে দাও, বলে দিল ক্লায়েন্ট। তখন আপনার সেকেন্ড কাজ কি? প্রথম কাজ তো চেক টেক করে আসলাম সবকিছু, ক্লায়েন্ট আপনাকে এটা দিয়ে দিল। এখন কাজ হবে এই যে সার্ভারটাতে আপনাকে যেতে হবে। সার্ভারটায় ক্লায়েন্ট কিন্তু আপনাকে কত কিছু বুঝবে না। সে ক্লায়েন্টকে আপনি যখন বলবেন তোমার ডোমেইন হোস্টিং সার্ভার দাও, সে কিন্তু হোস্টিং দিবে না, এরকম একটা লিঙ্কই দিবে, বলবে এই হচ্ছে আমার ডোমেইন, এই হচ্ছে আমার লগইন অ্যাক্সেস। সে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। এখন তার সার্ভারে ঢুকতে হবে না, নাকি লোকাল হোস্টে যাবেন? সার্ভারে যাব। এইখানে লিখতে হবে সি প্যানেল। কি লিখছি ভালো করে তাকাই থাকেন, সি প্যানেল কথাটা লিখছি, লিখে একটা এন্টার প্রেস করেন, তখন এই জায়গাতে নিয়ে আসবে আপনাদেরকে। এখানে কিন্তু আপনাদের সার্ভারে ঢুকতেছেন। ওকে, এটা কিন্তু আপনাদের সার্ভার। এইখানে এসে আপনাকে ওই যে ক্লায়েন্ট দিয়ে দিবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে না আপনাদের, এটাই ধরুন আপনার ক্লায়েন্ট।
এটা কি লিখছি মনে থাকবে তো? কি লিখছি দেখেন। আচ্ছা এখান থেকে বের হয়ে আসি, এটার দরকার নাই, লগ আউট দিয়ে দিই। কি লিখলাম এটাও কেটে দিই, ডাব্লিউপি টিম নাকি টিম ডাব্লিউপি, এটা এটা হচ্ছে ক্লায়েন্টের ইউআরএল। আপনি যখন আপনাকে দিবে দেখবেন যে এখানে ব্ল্যাঙ্ক, কিছুই নাই, কারণ সে তো সাইট বানাই নাই। আচ্ছা এইখানে যখন আপনি তার সার্ভারে ঢুকবেন, ক্লায়েন্টের সার্ভারে, এই ডাব্লিউপি টিম ডাব্লিউপি ডেভ ডট কম, এটা শেষে স্ল্যাশ দিয়ে, মানে ক্লায়েন্টের ইয়েতে যেখানে ডট কম শেষ হবে তারপরে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে কি লিখতে হবে? সি প্যানেল। সি প্যানেল কি সার্ভার বলা হয়, ক্লায়েন্ট যেভাবে বুঝে এই সি প্যানেল বেশিরভাগই। কিছু কিছু সার্ভার আছে, আমি বলতেছি একটু পরেই যদি বলতাম, তারপরে বলে দেই। কিছু কিছু সার্ভার আছে সেখানে লগ ইন করে ওনাকে অলরেডি দেওয়া আছে, আপনি যে কোম্পানি থেকে সার্ভারটা কিনবেন তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হয়। আপনাকে মেল, আপনার মেল অনেকগুলো ইয়ে গেছে, চেক করে নিন, ওইখানে সকল ডিটেলস দেওয়া থাকবে, ক্লায়েন্ট আপনাকে ওগুলা দিয়ে দিবে, তখন তাকে এইখানে আসা যাবে না। যেটাতে সি প্যানেল দেওয়ার পরে দেখতেছেন এইখানে নিয়ে আসতেছে না, বুঝতে হবে এটা কনফিগার করা নাই, আমি আপনাদেরকে করে দিচ্ছি, এই কনফিগারটা সেখানে করা নাই, অথবা ওই সিস্টেমে ওই সার্ভারের মধ্যে নাই, তখন তাদেরকে লগ ইন করতে হবে ডিরেক্ট যে কোম্পানির সার্ভারটা আপনি কিনছেন সেইখানে, তাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। যখন আপনি সার্ভারটা কিনছিলেন তখন যে মেল ইউজ করছিলেন সেইখানে সব দিয়ে দিবে তাদের মানে সার্ভার লগ ইন করার জন্য অ্যাক্সেস। ওকে আচ্ছা এই যে চলে আসলো, কি লিখলাম সাইটের শেষে লিখে দিয়েছিলাম কি সি প্যানেল, কথাটা লিখলেই আপনাকে রিডাইরেক্ট করে এইখানে নিয়ে আসবে, মানে আপনি তার সার্ভারে ঢুকতেছেন। ক্লিয়ার? এইখানে এখন আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিন। ওকে তো দিস ইউজার পাসওয়ার্ড নাকি, এবার লগইনে প্রেস করেন। লগইনে প্রেস করে যদি ঠিকঠাক থাকে, এইটার দিকে একটু ভালো করে তাকাই থাকেন, এটা হচ্ছে আপনাদের সার্ভার, বুঝতে পারতেছি? এটা হচ্ছে সার্ভার। প্রত্যেকটা ক্লায়েন্টের সার্ভার থাকবে এরকম, লোকটা হালকা একটু ভিন্ন হতে পারে বিভিন্ন সার্ভারের ইয়াতে, কিন্তু 95% হচ্ছে এরকম থাকবে লোক। যখনই সি প্যানেল প্রেস করে লগ ইন করে ওরকম নিয়ে আসে, এটা হচ্ছে একটু ইজি। বেশিরভাগ ক্লায়েন্টের এরকম থাকবে, কিছু কিছু সেটা তো বলেই দিলাম, তখন কি করতে হবে সেটা লগ ইন এক্সে এইখানে আসতে হবে। এটাই হচ্ছে আপনার ক্লায়েন্টের সার্ভার। এখানে সবকিছু চেক করে নেবেন, যেমন আপনাদের হচ্ছে 15 জিবি, কোথায় আছে? এই যে 15 জিবি, এখনো কোনো ইউজ হয় নাই। ডিস্ক স্পেস, ঠিক আছে, ব্যান্ডউইথ কি জিনিস বোঝার দরকার নেই, অ্যাটম ডোমেইন নাই, এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, কাজ করতে করতে বুঝে যাবেন, আমাকে বলে দিতে হবে না। আমরা তো শুরুই করলাম দুই একটা ক্লাস থেকে, তাই না? এগুলো সব আস্তে আস্তে জেনে যাবেন, কোনো কিছু আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না কাজ করতে করতে। এটা হচ্ছে আপনাদের প্যানেল। এগুলা কিন্তু এই যে ইয়ে করা যায়, এগুলা প্রথমবার এরকম খোলা থাকে সবগুলা, যাতে ইউজার মানে আপনার ডেভেলপাররা তাড়াতাড়ি খুঁজে পায়, এই জন্য সার্ভার কোম্পানি প্রথমে খোলা থাকে। এটা হচ্ছে এরকম করা থাকে, এরকম বন্ধ করা থাকতে পারে বিভিন্ন ইয়াতে, বিভিন্ন সার্ভারে এরকম প্লাস দিয়ে, এটা হচ্ছে মিনিমাইজ করা, এরকম থাকতে পারে, এই যে এরকম এরকম অনেক সময় দেখা যেতে পারে। বিভিন্ন সার্ভার আবার হতে পারে এই ফাইলগুলো আবার এইখানে নেই, অন্য কোনো জায়গায় আছে অথবা নিচে আছে, খুঁজে বের করতে হবে সার্ভার প্রত্যেকটা জিনিস। এখানে কোনো কিছু হুটহাট করে অফ করা যাবে না, অন করা যাবে না, ওকে দেওয়া যাবে না, ভেবে চিন্তে দেখে শুনে তারপরে ক্লিকগুলো করতে হবে, কারণ যেহেতু এটা হচ্ছে সার্ভার, একটা জায়গায় এরর করে ফেলে নিজেই আপনাকে সলভ করতে করতে মাথা শেষ হয়ে যাবে। এই সার্ভারই একটু অনেক কঠিন জিনিস, মানে আমাদের ডেভেলপারদের জন্য একটু কঠিন সার্ভারের বিষয়টা, যেহেতু প্রোগ্রামিং বুঝতে হবে যে একটু কঠিন তো হবেই, তাই কি না? এটা তো কপি পেস্টের মতো কাজ না। আচ্ছা দেখা শেষ তো নাকি? এটা হচ্ছে আপনাদের এই যে দেখুন সি প্যানেল লেখা আছে এখানে, এটা যদি আপনি কেটে দেন, একবার যদি কেটে দেন তাহলে আবার এটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। কিন্তু এই সার্ভারগুলো ওরা অনেক সিকিউর করে, কেটে দিলে ব্রাউজার কেটে দিলেই আবার চাবে, যখন লগ ইন করবেন আবার ইউজার নেম পাসওয়ার্ড চাবে। ক্লিয়ার? আচ্ছা এই যে অ্যাক্সেসটা এটা সবাইকে দিয়ে দিবেন, তারপর কিভাবে কি করবেন আমি একটু পরে দেখাইতেছি, আগে মেইনটা দেখেন। আসলাম, এটা তো সার্ভার, এখন তো আপনার মাথা ঘুরে যাবে কোথায় কি করব, মাথা ঘোরানোর কোনো দরকার নাই। আমরা কি করতে চাই, এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লায়েন্টকে একটা সাইট তৈরি করে দিতে চাই, তাই কিনা? এখন আছে ব্ল্যাঙ্ক। আমরা ওয়ার্ডপ্রেস লোকাল ড্রাইভে কোথায় সেভ করছিলাম, কি কি খুঁজে বের করছিলাম মনে আছে কার? htdocs, প্রথমে কি জ্যাম্পে গেছি, তারপরে কি htdocs খুঁজে পেয়েছি, htdocs এর ভিতরে একটা ফোল্ডার করছি, সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, তাই কিনা? ওকে এখানে কোথায় যেতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য? আপনাদেরকে এগুলোতে হাত দেওয়ার দরকার নাই, খুব একটা লাগে না। প্রত্যেকটা ইয়াতে ফাইলস নামে একটা অবশ্যই একটা জায়গা আপনি খুঁজে পাবেন প্রত্যেকটা সার্ভারে, এখানে ক্লিক করে নামাই দেন। সার্ভার আসলাম, এটা কিন্তু আপনাদের সার্ভার, খুঁজে বের করুন কোথায় আছে ফাইল ম্যানেজার। দেখেন তো কোথায় আছে ফাইল ম্যানেজার, এই যে প্রথমেই আছে, বেশিরভাগই প্রথমেই থাকে ফাইল ম্যানেজার জিনিসটা, এই হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজার। এখানে আসতে হবে, এখানে আসার পর যেখানে লেখা দেখবেন public.html, বুঝতে হবে এটাই হচ্ছে আপনার সেই htdocs। এখানে কিন্তু htdocs বলে কোনো কথা নাই, এখানে সেই htdocs ফাইলটা সেটা হচ্ছে public.html। ওকে এই জায়গাতে আসতে হবে, এইখানে আপনাকে ওয়ার্ডপ্রেসের সকল ফাইল রাখতে হবে, মানে এই জায়গাতে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। খেয়াল থাকবে, ভিডিওটা বারবার দেখবেন কিভাবে কি করতে হবে। সার্ভারে আসলাম,
এসে কি করলাম, ফাইল ম্যানেজার খুঁজে পেয়ে গেলাম, ফাইল ম্যানেজার ক্লিক করে এখানে আসলাম। এখানে এসে অনেকগুলো ফোল্ডার আছে, এগুলোতে যাওয়ার দরকার নেই, এগুলা বিভিন্ন কাজে প্রোগ্রামিং এর ব্যাপার। এই জায়গাতে আসেন public.html, ঠিক এই জায়গাতে আপনাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। এখানে ব্ল্যাঙ্ক দেখি যে আপনাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আপনি চান, আচ্ছা আপনি চান যে ওই ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু ওয়েবসাইট করতেছেন, অবশ্যই আমরা কি জানি পূর্বের ক্লাসে দেখে আসছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে না? তাহলে প্রথম কাজ কি এখন, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল তো ডাউনলোড করতে হবে না, নাকি এখানে ওয়ার্ডপ্রেস আছে? ডাউনলোড করতে হবে। কি করব, ওয়ার্ডপ্রেসে চলে যাব, wordpress.org স্ল্যাশ কি লিখবো, লেটেস্ট। তাহলে কি হবে, লেটেস্টটা ডাউনলোড নেওয়া শুরু করবে। কোথায় আমাদের ডিরেক্টরি, আচ্ছা এখানে আছে, এখানেই সেভ দিয়ে দিই। ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হইতেছে। আচ্ছা ডাউনলোড হইতে থাকুক। এখানে দেখেন বিষয়টা কি একটু ভালোভাবে বুঝেন। এখানে এই অপশনগুলো প্রত্যেকটা জিনিস আগে তাকিয়ে দেখবেন, সবগুলা জিনিস ঘাটাঘাটিরা, যেহেতু নিজেদের সার্ভার খুব একটা কিছু হবে না, একটু ভেবেচিন্তে ক্লিক করলে নষ্ট হবে না। নষ্ট কিন্তু হবে না, হয়তোবা কোনো একটা ফাংশন বিভিন্ন জন কি করবে দেখবেন যে থিম চেঞ্জ করে ফেলছে, বিভিন্ন জন আরেকজনের ওয়েবসাইট ডিলিট করে দিচ্ছে। এই ভুলগুলো করা যাবে না, একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। ওকে, আচ্ছা এখানে আসার পর আপনি চান এটার ভিতরে একটা ফাইল তৈরি করবেন, HTML ফাইল, CSS ফাইল, যে কোনো ফাইল। তখন ক্লিক করতে হবে এই যে ফাইলে, এখানে একটা ক্লিক করে এই যে ফাইলে ক্লিক করলে আপনাকে লেখার চান্স দিচ্ছে। এখানে লিখুন index.html লিখলাম, এবার দেন ক্রিয়েট নিউ ফাইল, হয়ে গেছে। এই জায়গাতে এটাকে আপনি এডিট করেন, কোড লিখতেছেন আপনি, এডিট করেন। এডিট করার সময় বলতেছে তুমি কি UTF-8, মানে আপনাকে কিছু কথা বলতেছে যে তুমি একে এডিট করতে চাও নাকি। আমি বললাম যে জি চাই, আমি এখানে এডিট করতে চাই। আপনাদেরকে আমি কেন বলছিলাম যে একটা একটা করে কোড আগে শিখে আসুন। এখন কি এখানে সাবলাইন আছে? এখন যাই আপনি কোড লেখেন না, আপনাকে ধরে ধরে একটা একটা করে লিখতে হবে। এই কারণে আগে বলছিলাম যে একটা একটা করে কোড লিখবেন, একটা একটা করে কোড লিখবেন। ওকে, পেস্ট করলে সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে না, বা এখানে পেস্ট করলে তো হবে না, সমস্যা আছে, বুঝতেছি। এটা তো লাইভ সার্ভার থেকে, ভিতর থেকে। এই জায়গায় না হলে পেস্ট করলেন, আবার বিভিন্ন কাজ অন্য জায়গায় করতে হবে, সেখানে কি করবেন? হ্যাঁ, এই কারণে এখানে সাপোজ লিখলাম আমরা h1 এর শুরু শেষ করলাম, তাই না? তারপর কি করতে হবে, হ্যাশ h1। এখানে লিখতে পারেন আপনি আওয়ার ওয়েবসাইট, লিখলাম। এখানে কিন্তু কন্ট্রোল আর এস নাই, এই যে কোডটা লিখলেন, এই যে এখান থেকে সেভ দিতে হবে, সেভ চেঞ্জ। এখন এই জায়গার মধ্যে একটা রিলোড দেন, দেখেন কি দেখায়, আওয়ার ওয়েবসাইট দেখায়। তার মানে আমরা কি করতেছিলাম বলেন তো, ওই যে htdocs এর ভিতরে আমি যে একটা কাস্টম ফাইল নিয়েছিলাম, মনে আছে? সেটার ভিতরে এই যে কোড লিখতেছি। এখানে যত আপনি কোড লিখবেন আস্তে আস্তে আপনার সাইট এখানে লাইভ হবে। এটাকে যদি আবার স্টাইল করতে চান তাহলে কি করতে হবে, অবশ্যই এখানে আপনার একটা স্টাইল ফাইল দিতে হবে, তাই কি না? তারপর তাকে কানেক্ট করে এইভাবে কাজ করতে হবে। আমরা এগুলো সব জানি না? ওকে, আচ্ছা কিন্তু মূলত আমরা তো আর কোড করব না, কোড জীবনে অনেক করছি, তাই কি না? আচ্ছা আমরা এটা ডিলিট করে দেব, এটা আমাদের দরকার নাই। কোডিং এ এখানে স্যার ওই ডক ট্যাগ কথা লিখতে হবে না? অবশ্যই লিখতে হবে, এটা আমি দেখাইলাম, অবশ্যই তো লিখতে হবে এসে ইনডেক্স ফাইলে। এটা দেখাইলাম যে আমাদের সাইটটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, আচ্ছা এটাকে আমরা কেটে দেই, এই ফাইলটাকে ডিলিট করে দিব। এখানে ক্লিক করে দেখবেন ওই যে উপরে ডিলিট অপশন, মুভ, কাট, কপি, অনেক সিস্টেম আছে না? এই যে উপরে বারটা দেখবেন, এখান থেকে ডিলিট করে দেই, এই যে ডিলিট করলাম। এখানে ক্লিক না করলে সে আরেক জায়গায় রিসাইকেল বিনের মধ্যে যে জমা হবে, আমরা স্কিপ একদম তাকে একদম ক্লিন করতে চাই। এই জায়গায় থাকবে কি আমাদের ওয়ার্ডপ্রেস, এই জায়গা থেকে ইনস্টল দিব। ওয়ার্ডপ্রেস কি ডাউনলোড হয়ে গেছে? এই যে হয়ে গেছে। আচ্ছা এটা তো আমাদের এখানেই হইলো, তাই না? বুঝতে পারতেছেন তো নাকি? আচ্ছা এখন একটু রিলোড দেন, এটা চলে যাবে। আবার এই যে কোনো কিছুই নাই, এখানে এখন ওয়ার্ডপ্রেসের সকল ফাইল নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, কপি করে পেস্ট করে দিব লোকাল হোস্টের মতো, তাই না? এখানে আর কপি করে পেস্ট করে দিলে হবে না, কারণ এটা একটা সার্ভার, এখানে আপলোড দিতে হবে। বুঝতে পারতেছি? ওকে, আপলোড করার আগে কি করতে হবে, এই ওয়ার্ডপ্রেসটাকে খুব ভালোভাবে খেয়াল করেন। প্রথমে কি করতে হবে, এক্সট্রাক্ট করে নিলাম, মানে আনজিপ করে নিলাম। আনজিপ করছি? আচ্ছা আনজিপ করার পর এটার ভিতরে যান, সবগুলাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এরপরে এই সবগুলা মিলে আবার তাকে জিপ করতে হবে, সেন্ড টু কম্প্রেসড জিপড ফোল্ডার। প্রসেসগুলো মনে থাকবে তো কি করতেছে? আচ্ছা আনজিপ করছি, ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করছি প্রসেস, আবার এই ফাইলে রেখেছি সবগুলাকে,
আনজিপ করে আবার সবগুলো একসাথে মিলে মানে বাঁধন দিয়ে দিলাম যাতে সবগুলা ডাউনলোড হয়। আমরা কিন্তু ফোল্ডার সহ মেইন ফোল্ডার কিন্তু নেওয়া যাবে না, তাহলে সমস্যা আছে একটা, সেটা পরে দেখাবো। হতে থাক। তারপর কি করব, এখানে নিয়ে আসবো সেই ফাইলটা, বুঝতে পারতেছি? আচ্ছা একটু হয়ে যাক, এটা কেটে দেই। এই তো হয়ে যাচ্ছে প্রায়। রিলোড, এটা দেখেন ফাঁকা ফাঁকা না, খুব ভালোভাবে। এটা কিন্তু অনেক মানুষ অনেকবার বারবার ফেল করে, এখানে সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে না ঠিকঠাক মতো, এই জন্য প্রত্যেকটা একটু সময় নিয়ে দেখতেছি আমরা। এটা উইদিন 1 মিনিটে সবকিছু শেষ করা যেত, কিন্তু করতেছি না। ওকে দেখেন এটা হয়ে গেছে নাকি না, হয়ে গেছে। এই যে জিপ হয়ে গেছে এই সবগুলো ফাইল। এটাকে এখন যদি ডাবল ক্লিক করেন দেখবেন এটার ভিতরে সবগুলো ফাইল আছে আবার। এই যে বোঝা যায় যেটাকে জিপ করলাম। জিপ করা মানে কি, সবগুলোকে একসাথে বাঁধন দেয়া। ক্লিয়ার? ওকে এখন আবার চলে যাবেন আপনাদের সার্ভারে। সার্ভার কোনটা? এটা। এখানে সে এই যে ফাইল তো তৈরি করতে পারি না, ফোল্ডার ক্রিয়েট করলে কোথায় ক্লিক করতে হবে? এই যে এখানে তো একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমরা চাই যে আমাদের ওয়ার্ডপ্রেসের সকল ফাইলটা এইখানে আপলোড করতে হবে। এই আপলোড একটা ক্লিক করেন, ক্লিক করে এখানে ক্লিক করেন। কোথায় আছে আমাদের ডি ড্রাইভ নিতে, তারপরে এটা এখানে, তারপর কই এটা, এটার ভিতরে যে ওই যে যেটাকে জিপ করছে এটাকে, এই যে ডাউনলোড হচ্ছে। আপনাদেরটা এত দ্রুত, যখন পার্সোনালটা কিনবে তখন কিন্তু এত দ্রুত হবে না, কারণ আপনারা তখন কম টাকা দিয়ে কিনবেন। এটা একটু দামি বেশি, ব্যান্ডউইথ অনেক পাওয়ারফুল, এই জন্য এত দ্রুত হইতো। মিনিমাম 7-8 মিনিট লাগে এটা হইতে। আপনাদের সার্ভারটা অনেক শক্তিশালী, তাই এই যে খুব দ্রুত হয়ে গেল। যখন ক্লায়েন্টের কাজ করবেন এত দ্রুত কিন্তু হবে না, মাথা গরম করার কোনো কারণ নাই। ইভেন আমারটাই যদি দেখাই দেখবেন যে এত দ্রুত কিন্তু হবে না, একটু সময় লাগে, 7-8 মিনিট সময় লাগবে, কারণ এটার ব্যান্ডউইথ অনেক পাওয়ারফুল, শক্তিশালী আপনাদের সার্ভারটা। ওকে আচ্ছা এখন দেখেন এই যে ডাউনলোড দিলাম, আপলোড হইলাম, এটা কোথায় আসলো? এখানে দিছিলাম না আপলোড। এখন এখানে একটা রিলোড করেন, এই যে এখানে চলে আসবে। আসছে? আসছে না? ওকে এটা এখন কেটে দেন। যখন এটা তো যে একটু আপনাদের একটু দুর্বলটা কিনে দিলে ভালো হইতো, তাহলে আর একটু ভালো বুঝতেন। এখানে আপলোড হওয়ার সময় দেখবেন যে একটা কিন্তু চিহ্ন আসবে, একটা ক্রোধ চিহ্ন থাকবে, যে এখানে 100% হয়ে গেলেও কিন্তু ওইখানে ক্রোধ চিহ্নটা থাকবে। যতক্ষণ পর্যন্ত এইখানে চিহ্নটা মুছে না যাবে ততক্ষণ পর্যন্ত ক্লিক করা যাবে না। যখন আপলোড ফাইনাল শেষ হয়ে যাবে তখন এটাকে আপনি ক্লিক করবেন, মানে ক্লিক করার দরকার নেই, অটোমেটিক আর চলে যাবে, ক্লোজ চিহ্নটা চলে যাবে। বুঝতে পারতেছি? ওকে এটা আসলো, এখন এটা কেটে দিন, আপলোড তো হয়ে গেল। এখন এই জায়গায় একটা রিলোড দেন, দেখবেন সাইড লাইভ হয়েছে? হয় নাই, কিন্তু এখানে যে একটা ফোল্ডার আছে সেটা আমরা বুঝতে পারতেছি, এটার ভিতরে আছে। এখন কি করতে হবে, এইটাকে এখানে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট প্রথমে জিপ করে আপলোড দিলাম, আপলোড করার পর এক্সট্রাক্ট করলাম। এই যে দেখেন এখানে প্রায় 1200-এর মতো ফাইল আপলোড হয়। যদি আপনি এটা না করতেন জিপ, তাহলে 1200 বার আপনাকে আপলোড করা লাগতো, 1200 বার। এখানে 1200 ফাইল আছে, একটার ভিতরে অনেক ফাইল, তার ভিতরে অনেক ফাইল, অনেক কোড। এই কারণে জিপ করলে কি সবকিছু মিলে একসাথে এখানে লোড হবে, আপলোড হবে। ওকে আচ্ছা এবার যেটাকে আপলোড করলেন স্পেস ফুরানোর দরকার নাই, এটাকে এখন ফেলে দিন। এখন তো সবগুলো চলে আসছে, এটা এখন কেটে দিন। কোথায়? এই যে স্পেস খুব মানে ভেবে চিন্তে একটু ইউজ করবেন যাতে শেষ না হয়ে যায়। এবার এখানে একটা রিলোড দেন। রাখছি সবগুলো ফাইল, কোথায় রাখছি? public.html এই ফোল্ডারের মধ্যে কিন্তু রাখছি সকলগুলো ফাইল। হ্যাঁ জিপ ফাইলটা যেটা এটা তো ডাউনলোড হয়েই গেল, ওই যে আনজিপ করলাম তার মানে চলে আসলো, এরপর ওটাকে ফেলে দিলাম, ওটার দরকার নেই। যেমন এখানে আনজিপ করলে একটা ওয়ার্ডপ্রেস ফাইল থেকে যায় না আমাদের এখানে, ওইটা ওইখানে সেম ঘটনাটা ঘটে। ওকে এবার আসেন, এখানে যেহেতু ওয়ার্ডপ্রেসের ফাইল রাখছি, এখন আপনাকে সার্ভার বলবে ওকে তুমি তাহলে ওয়ার্ডপ্রেসে সাইট করতে চাও, ফাইলগুলো রাখছো, এবার তাকে ইনস্টল করো আস্তে আস্তে। এবার আপনি আস্তে আস্তে ইনস্টল শুরু করবেন। এখানে একটা রিলোড দেন, এই যে দেখেন মনে আছে এটা কি আসলো, এটা কোন জায়গাতে আসলো? ঠিক লোকাল হোস্টে। এখন বাকিগুলো সবকিছু সেম, লোকাল হোস্টে যা যা করতেন এখানে সকল কিছু সেম। ওকে এবার কি বলতেছে? ইনস্টল করো আমাকে। কোন ভাষায় ইনস্টল দিবেন? প্রথমে ইংলিশেই করতে হবে, ক্লায়েন্ট যে দেশের হোক। ইনস্টলের কাজ শেষ করে দিয়ে পরে থাকে এটা চেঞ্জ করে দিবেন। ওকে কন্টিনিউ প্রেস করলাম। এখন কি চাচ্ছে? কয়েকটা ইনফরমেশন চাই, আমরা জানি। সে বলতেছে ওয়েলকাম, হ্যাঁ তুমি আমাদের ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে আসছো, তোমাকে স্বাগতম, এখন তুমি আমাকে ইনস্টল করো, সেটআপ করো। প্রক্রিয়া কিন্তু চলছে। ওকে এখন তাহলে কি কি চাচ্ছে দেখেন, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এই কয়েকটা ইনফরমেশন সে চাচ্ছে, তার লাগবে। ওকে আচ্ছা এগুলো এখন আমরা কোথায় পাবো? আগে তো দিছিলাম হচ্ছে রুট আর ইউজার নেম, এটা তৈরি করে। এখন এটা আপনাদেরকে লাগবে না,
অবশ্যই লাগবে। এটা তৈরি করার জন্য আপনি একটু এখানে আবার চলে আসেন। কোন একটা জায়গায় দেখবেন ডাটাবেজ নামে একটা অপশন আছে, এখানে আছে কোথাও, এই যে সেকেন্ড আই। মোটামুটি বেশ কিছু সব ধরনের সার্ভার এই পাশাপাশি থাকবে, কোনো একটা জায়গায় চেঞ্জ হতে পারে যেগুলো ওল্ড টাইপের সার্ভার। এইটাতে একটা ক্লিক করেন, কি করার জন্য, এই ইনফরমেশন গুলো তৈরি করার জন্য, দেওয়ার জন্য। ক্লিক করছি, এইখানে দেখেন মাইস্কুল ডাটাবেস আর একটা মাইস্কুল ডাটাবেস উইজার্ড, এখানে কখনোই যাওয়া যাবে না, যেতে হবে এখানেও যাওয়া যাবে না, এখানেও যাবে না, যাবেন কোথায়, মাইস্কুল ডাটাবেস। আবার বলতেছি উইজার্ডে যাওয়া যাবে না, এইখানে ক্লিক করতে হবে মাইস্কুল ডাটাবেস। ক্লিক করলাম, এই জায়গাতে এখন আপনার একটা ডাটাবেজের নাম দিতে হবে, ঠিক লোকাল সার্ভারে যা করছিলেন। ওকে, এই কারণে আপনারা কাজ যাতে সিকিউর হয়, কোনো প্রবলেম না হয়, আপনারা একটা ইনফো ফাইল তৈরি করে রাখবেন। ওকে দিলাম, আওয়ার ওয়েবসাইট লিখুন, আওয়ার ওয়েবসাইট অ্যাক্সেস। এখানে প্রথমে ডাটাবেস, এগুলা ক্লায়েন্ট যখনই সবকিছু দিবে তার সবকিছু লিখে রাখবেন যাতে আপনাদের কোনো ভুল না হয়। আপনাদের হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক, তাই না, এটাকে কপি করুন, এই হচ্ছে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, সাপোজ ক্লায়েন্ট আপনাকে এটা দিচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এরপরে আপনি একটু লিখে রাখুন ডাটাবেস, সুন্দর করে লিখুন ডাটাবেস। ঠিক আছে, ডাটাবেস, ডাটাবেসটা এখন কি দিব, ডাটাবেস, এখানে লিখতে পারেন ডাটাবেস অ্যাক্সেস। এগুলা লিখে রাখবেন যাতে কোনো ভুল না হয়। একবার যদি একটা জিনিস ভুল হয় পুরো সাইট কিন্তু আর লাইভ করতে পারবেন না, একটু মানে কেয়ারফুলি করতে হবে। ডাটাবেস নেম, এইখানে সাপোজ আপনি একটা ডাটাবেস দেন, কি নাম দেওয়া যায়, যে কোনো কিছু নাম, আপনাদের ব্যাচ নাম্বার কত, অথবা আপনি দিতে পারেন টিম 185, এটা হচ্ছে আপনাদের ডাটাবেসের নেম হবে এটা। ওকে, আচ্ছা এখন এখানে আসেন, কোথায় দিব, এই যে এই জায়গাতে ক্লিক করলাম, কি বলতেছে, দিস সিস্টেম পার্টিসিপেট দিস স্ল্যাশ, ও তার মানে কপি হয়নি, এই নামে হবে না, কপি হয়েছিল না এটা। ওকে, এবার দিয়ে দেন, আসছে, টিম দিয়ে দিলাম, টিম 185 দিলাম, তারপরে ক্রিয়েট ডাটাবেস, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনারা ক্লায়েন্টের সার্ভার কাজ করলে কিন্তু আমি আবার বলতেছি এত দ্রুত কিন্তু কিছুই হবে না, বসে থাকতে হবে ক্লিক করে, আপনাদের সার্ভারের ব্যান্ডউইথ শক্তিশালী, এই কারণে ক্লিক করার সাথে সাথেই কাজ ঘটতেছে। পরে এখন তখন কনফিউজ হওয়ার দরকার নাই, আপনি নিজেরাও যখন সার্ভার কিনবেন দেখবেন এত শক্তিশালী কোনো কিছু পাবেন না কিন্তু, কারণ তখন অবশ্যই দেখা যায় 1500-2000ও পাওয়া যায়। মানে এখন যে সার্ভারটা পাচ্ছেন, যখন ওই যে ব্লুহোস্ট থেকে 3000-4000 নেবেন তখন কিন্তু এত ফাস্ট হবে না, ওনাদের ব্যান্ডউইথটা কম থাকে, মানে ওটা আস্তে আস্তে বুঝে যাবেন, তখন এত দ্রুত কাজ করবেন, একটু ওয়েট করতে হবে। ওকে, এখন এটাকে কপি করেন, দেখছেন এই যে অ্যাডেড দি ডাটাবেস, এখানে একটা ইয়া যোগ হয়ে যায়, এই যে আমি এটা কপি করে তারপর দেখাইতেছি, এখানে রাখেন টিম ডাব্লিউবি ডেপ, এটা কি লিখছি আমরা, এটাকে বলা হয় একটা এক্সটেনশন, এই ডাটাবেসের এক্সটেনশন, এটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে, এটা সহ আপনাকে কপি করে রেখে দিবেন, যখন এই যে ডাটাবেসের ইনফরমেশন গুলো দিবেন এটা সহ কিন্তু দিতে হবে এই জায়গাতে যখন দিবেন। হ্যাঁ জি, প্রিফিক্স বলেন, এক্সটেনশন বলেন, যে যেভাবে চিন্তা করেন মনে রাখলেই হলো, এটা সহ তাকে কপি করে রাখতে হবে। এটা হচ্ছে আপনাদের ডাটাবেস। ওকে, তারপরে কি চাইছিল, আর কি চেয়েছে, ডাটাবেসের ইউজার নেম, তাই না, ডাটাবেসের পাসওয়ার্ড, তাহলে ডাটাবেস তো ইউজার তো তৈরি করে নেই, করছি। আচ্ছা এখন ইউজার, এখন গো ব্যাকে যান, ডাটাবেস আমাদের হয়ে গেল, একটু নিচে আসেন, নিচে এসে খুঁজে বের করুন, এখানে অনেক অনেক ক্লায়েন্টের একটা তো তার বিশাল বড়, যেমন আপনাদের অনেকজনের সার্ভার থাকে, অনেকজন ডাটাবেস থাকবে, কাজগুলো করতে হবে কেয়ারফুলি হবে। ওকে, আচ্ছা যেমন এই যে দেখেন ডাটাবেস নেম, এটা মাত্র তৈরি করলেন, এটার এখনো কোনো ইউজার তৈরি করা হয় নাই, এটা ছিল আগে আমি টেস্ট করার জন্য করছিলাম, পরে উড়াই দিছি, তাকে ইয়া করে দেন, সমস্যা নেই, ডিলিট ডাটাবেস, এটা আগে আমি টেস্ট করে নিয়েছিলাম, এখন দেখাবে এখানে একটা, কোনটা, এই মাত্র যেটা ক্রিয়েট করলাম। ওকে, তারপরে কি তৈরি করতে হবে, অ্যাড নিউ ইউজার, এইখানে অলরেডি একটা ইউজার তারা আপনাকে দিয়ে দিচ্ছে, টিম ডাব্লিউপি, এখানে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, ভয়ের কিছু নাই, এগুলো সবকিছু তুলে দিলাম, এগুলো থাকবে না আপনাদের। ওকে, ইউজার নেম, এখানে লিখুন ইউজার, কিসের ইউজার, ডাটাবেজের ইউজার, কি নাম দেওয়া যায়, এটাও যদি দিতে পারেন কোনো সমস্যা নাই, টিম, তখন শুধু দিবেন টিম ডেভেলপার বা টিম ডাব্লিউপি, যে কোনো কিছু ইউজার, কি দিব, টিম ডেভ বা ডেভ টিম, মানে ডেভেলপার টিম, যে কোনো কিছু, মানে আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিবেন, ডেভেলপার টিম। ওকে, এটা হচ্ছে আপনাদের ইউজার নেম, এটা এটা কোথায় দিব, এই যে এখানে আমরা অ্যাড নিউ দেখা যায়, এটা খুঁজে বের করতে হবে, এই যে একটু নিচে আসলে দেখাবে যেখানে ডাটাবেস তৈরি করা যায় সেখানে ইউজার তৈরি করা যায়।
হ্যাঁ, এখানে ডাটাবেস তৈরি করলেন তার ইউজার আর তার পাসওয়ার্ড, যে ইউজার তাকে ডাটাবেসটাকে চালাবে। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা সেটা না, এটা সার্ভারের ডাটাবেস আর অ্যাক্সেস, ওটা পরে আসতেছে। ওকে, দেখতে থাকেন। আচ্ছা, তারপর কি দিতে হবে? এখানে দিয়ে দিলাম ওই যে যেটা কেবল যেটা তৈরি করলাম ডেভ টিম, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনাকে একটু স্ট্রং তৈরি করতে হবে। স্ট্রং এখানে বলেই দিছে যে অনেক স্ট্রং তৈরি করো। স্ট্রং তৈরি করার জন্য আপনি একটা ওয়ে আমি ফলো করি, এখানে আগে 5টা লিখে রাখুন, বাস। লিখবেন ওয়েব, তারপরে এই চিহ্ন দিবেন, তারপর আবার লিখবেন এসইও, তারপরে @123। এটা দিলে অনেক স্ট্রং হয়ে যাবে। আপনারা নিজেদের মতো করে একটাই তৈরি করবেন। এই যে দেখেন কি দেখাচ্ছে, অলরেডি স্ট্রং। আর যদি শুধু অ্যাডমিন দিতেন তাহলে সে নিতই না, অ্যাডমিন ওই যে নিবেই না, অ্যাডমিন নিবেই না। এখানে ক্লিক করার ইয়ে পাবেন না, আপনি বলতেছে যে তুমি আরো কঠিনটা দাও। না হলে যদি তুমি কঠিন না তৈরি করো, পাসওয়ার্ড জেনারেট করো। ওকে, পাসওয়ার্ড আমি কোনটা তৈরি করছি আগে, এই জায়গায় তৈরি করছি। এখন একটু যাতে কোনো ভুল না হয়, শুধুমাত্র পেস্ট করে দিলেই তো হচ্ছে, তাই না? আমাদের নতুন করে এখানে তুলতে হইল না। স্ট্রং হয়ে গেছে, ভেরি স্ট্রং, সমস্যা নাই। এবার ক্লিক করেন ক্রিয়েট ইউজার, সেভ দিয়ে দিলাম। এখানে দেখেন এই যেটাকে আপনাকে এখন কপি করে রাখতে হবে। এখন কিন্তু আপনার ইউজার কিন্তু এটা না, শুধু ডেভ টিম না, এটার সাথে এই যে একটা যে প্রিফিক্স যোগ হয়ে গেল, এটা সহ তাকে আপনাকে কপি করে রাখতে হবে। কপি করলাম, কপি করে সরি পাসওয়ার্ড এই যে এখানে দিয়ে দিই। আগে তো ছিল এইটুক না, এই যেটুক যোগ হয়ে যায়, এটা এটা থাকবে, ডাটাবেজও থাকবে। হ্যাঁ হ্যাঁ, নিলাম। তার মানে আমাদের ডাটাবেস রেডি এবং ইউজার রেডি। কাজ শেষ, তাই না? কাজ শেষ না, গো ব্যাক করতে হবে। আমরা ডাটাবেস তৈরি করলাম, ইউজার পাসওয়ার্ড সবই তৈরি করলাম। এবার এই ডাটাবেসটাকে কে চালাবে, সেই ইউজারই তো তৈরি করলাম, তাই কি না? এটা এখন তাদেরকে কানেক্ট করে দিতে হবে যে আমার এই ইউজার কে চালাবে। একটা সার্ভারে একটা অনেকগুলো সাইট ক্লায়েন্ট করতে পারে না, পারে কিনা? তখন তার প্রত্যেকবারই ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে এরকম একটা ডাটাবেস ইউজার পাসওয়ার্ড তার লাগবে আপনার। সেক্ষেত্রে অনেক অনেক ডাটাবেস হয়ে যাবে। আপনি যেটা তৈরি করবেন সেটার সাথে তার কানেক্ট ঘটাই দিতে হবে খুঁজে খুঁজে। এখানে দেখেন যেহেতু একটা অটোমেটিক্যালি সে পেয়ে যাচ্ছে, একটা থেকে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। যখন অনেকগুলো হবে তখন এই যেমন আমি আগে একটা করছিলাম, এই জন্য এটা সবার শেষে যেটা থাকে সেটা তাকে রিকমেন্ড করে। কি লিখছি? এটা কি ডাটাবেস দিছিলাম না, ডেভ টিম। ডাটাবেসের নাম কি আমাদের? ডাটাবেসের নাম কি ছিল দেখুন তো, টিম 185। আচ্ছা 185, তাই না? এখানে টিম 185টাকে খুঁজে বের করতে হবে। কোথায় আছে? এই যে একটু চেক ডাটাবেস করেন, সমস্যা নাই। আবার এটাকে একটু চেক ডাটাবেস করে নেন। কোথায় গেল? এটাও রিপেয়ার ডাটাবেস, কমপ্লিট। ওকে, তারপরে এখন এই যে এখানে আসুন, অ্যাড নিউ ডাটাবেস। কোথায় আমাদের কই? আচ্ছা ডাব্লিউপিডি, এটা হচ্ছে ইউজার। দেখেন এই ইউজার, কোন ইউজারটা আমরা কেবল তৈরি করলাম না, বুঝতে পারতেছেন কিনা? এই কেবল যেটা তৈরি করলাম সেটা, আর এটা ওই যে আগে আমি তৈরি করেছিলাম টেস্ট করার জন্য। ওকে, এটা এখানে থাক, এটাই তো আমরা দিই নাকি? আচ্ছা, এটা তারপরে ডাটাবেস কোনটা হবে? এই যে যেটাই। আর একটা ছিল ডিলিট করে দিছি। যখন অনেকগুলো থাকবে তখন কিন্তু আপনাকে ড্রপ ডাউন করলে ক্লিক করলে চলে আসবে। আপনি যেটা যেটা করছিলেন আপনার ইউজারের সাথে আপনার ডাটাবেসটা কানেক্ট করে দিতে হবে কেয়ারফুলি। ওকে, একটার সাথে আরেকটা হইলে কিন্তু কাজ করবে না। এরপরে ক্লিক করেন অ্যাড, মানে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে বলতেছে না এখন অ্যাড হয় না, অল প্রিভিলেজ দাও। অল প্রিভিলেজ দিয়ে মেক চেঞ্জ হয়ে গেছে। ইউজার এই যেটা, এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ডাটাবেস। বুঝতে পারতেছি? এই যে দেখেন এখান থেকে ওই এটাই, এই যেটা যেটা আপনি যে কেবল তৈরি করছেন, এই টিম ডাব্লিউপি ডেভ টিম, এটা হচ্ছে এটা। কোটা বুঝতে সমস্যা হচ্ছে কারো? একটু কঠিন লাগতে পারে, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি কারো? চাইলে তো আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। কেন চেঞ্জ করবেন কেন? ওইটাই দিতে হবে। কোথায় চেঞ্জ করবেন? নিচে যে ইউজার ডাটাবেস কই? কোথায়? পরে যেটা দিলাম চেঞ্জ তো করা যাবে না, আপনি যেটা করবেন কানেক্টটা সেটাই করে দিতে হবে, চেঞ্জ করা যাবে না। যেভাবে করতে সেটা দেখেন। মেক চেঞ্জ করলাম, মেক চেঞ্জ মানে কি? আমাকে সকল পাওয়ার দেওয়া হলো, ওয়ার্ডপ্রেসে সকল কিছু করার জন্য সকল পাওয়ার পেয়ে গেলাম। ওকে, এবার কি করতে হবে? গো ব্যাক, ফিরে যাও। এই যে গো ব্যাক, রেডি। এবার এখন ওই ইনফরমেশন গুলো দেওয়া শুরু করেন। এখানে এখন কি হবে? এই যে ডাটাবেস, এটা প্রিফিক্স সহ দিতে হবে। এটা দেন ইউজার, এখানে কোনটা দিব?
এটা, তারপর পাসওয়ার্ড কি ছিল, ওই যে সবকিছু তৈরি করে আসলাম। এটা আবার কেউ টান দিয়ে স্পেস সহ কপি করে দিবেন যে ভাই আমার সার্ভার কাজ করে না, নষ্ট হয়ে গেছে, পিসি কাজ করে না, ওটা করা যাবে। পাসওয়ার্ডটা নেওয়ার সময় খুবই কেয়ারফুলি স্পেস যদি কপি হয় স্পেস সহ কিন্তু সে পাসওয়ার্ড ধরে নেয়। ওকে, কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এটা সেমই থাকবে। না, ওটা দেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এটা লোকাল হোস্টে থাকবে, সার্ভারে সমস্যা নাই, আর এটাকে ডাব্লিউপি থাকবে, সমস্যা নেই, এটা এরকমই থাকবে, সেম থাকবে। এবার সাবমিটে ক্লিক করেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রান দেন ইনস্টল আসবে। যদি আপনাদের কোনো একটা কিছু ইনফরমেশন ভুল হয় তাহলে এখানে আসবে না, বলবে তুমি ভুল করছো, আগে ঠিক করে আসো। ওকে, আমাদের সব ঠিকঠাক আছে দেখে সমস্যাটা দেখেন। এবার রান দেন ইনস্টল শুরু হয়ে গেল। এইবারে এখন কি দিতে হবে, ওটা তো ডাটাবেজের কাজ করলেন, উপরে একটু চিহ্ন দিয়ে দিন। ক্লায়েন্টকে এগুলা বোঝে, ক্লায়েন্টকে বলতে হবে তোমার অত কিছু চিন্তার দরকার নেই, তুমি খালি এগুলা দেখো। সে বলবে এগুলা কি, বলবেন কিছু না। এগুলা ওনাকে বলতে হবে যে তুমি ডেভেলপার ছাড়া এগুলা কেউ কিছু বুঝবে না, তুমি এগুলা বুঝবা না। এগুলা হলো ডাটাবেজের ইনফরমেশন, সকল কিছু অ্যাক্সেস। এবার ওয়েবসাইটে যে আপনি লগ ইন করবেন কিভাবে, সেই অ্যাক্সেসটা তৈরি করতে হবে। ক্লিয়ার? ওকে, তৈরি করেন। আপনাদের ওয়েবসাইটের নাম কি দিব? প্রো ডেভেলপার নাকি? উই আর 185 প্রো ডেভেলপার, মানে প্রফেশনাল ডেভেলপার আপনারা, প্রো ডেভেলপার টিম। ওকে, এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নাম। এটা আপনার ইচ্ছা মতো দিলে হবে না, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। বাই চান্স ক্লায়েন্ট বলে দেন, তখন আপনি সুন্দর একটা দিয়ে দিবেন। তার যেহেতু কথা বলতে বুঝতেই পারবেন সে কি রিলেটেড সাইট করতেছে, সেটা একটা লিখে দিবেন, পরে সে চেঞ্জ করতে পারবে। ইউজার নেম, এইখানে এখন ওই যে আপনি যে বলছিলেন অ্যাডমিন, এখানে দিতে হবে সেই অ্যাডমিন। বুঝতে পারতেছি? অ্যাডমিন এখানে একটু কঠিন করতে হবে। অ্যাডমিন দেন, অ্যাডমিন দিয়ে লিখে দিতে পারেন যেহেতু আপনার টিম আপনার ইচ্ছে মতো দিবেন, টিম অ্যাডমিন 185। এখানে আবার যে ক্যারেক্টার দেওয়া যাবে না, অ্যাডমিন কি দিবেন, টিম অ্যাডমিন, এখানে লিখতে পারেন টিম অ্যাডমিন, টিম অ্যাডমিন। এখন এটা আবার কপি করে রাখেন, কোথায় রাখবো, এখানে এখন লিখতে পারেন আপনি অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল এখন কোনটা, ওই যে ওয়েবসাইট রিলোড দেওয়ার পরে যে আমরা ড্যাশবোর্ডে চলে যাই না, সেটাকে বলা হয় অ্যাডমিন প্যানেল, আর এগুলোকে বলা হয় সি প্যানেল অ্যাক্সেস। দুটো কিন্তু ভিন্ন জিনিস। ক্লায়েন্টকে যদি আপনি বলেন বা কোনো ডেভেলপার যদি আপনাকে বলে যে আপনার অ্যাডমিন প্যানেলটা দেন, তখন কিন্তু আপনাকে এটা দেওয়া যাবে না। এটা হচ্ছে সার্ভার রিলেটেড ব্যাপার স্যাপার। তখন আপনাকে ওয়ার্ডপ্রেসে লগইন করে যে ড্যাশবোর্ডটা দেখতে পান সেটার অ্যাক্সেস দিতে হবে, সেটাকে অ্যাডমিনও বলা চলে, ড্যাশবোর্ডও বলা চলে, অথবা ওয়েবসাইট লগইন করলে যেটা আসে সেটাকেও বলা চলে, লগইন অ্যাক্সেসও বলা যায়। বুঝা গেছে? ওকে, এখানে কি দিব, অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলের ইউজার কি দিব, এখন ওই যে যেটা আপনি এই মাত্র তৈরি করলেন, এখানে আর কোনো প্রিফিক্স যোগ হবে না, এই জায়গাতে কোনো প্রিফিক্স যোগ হবে না, যেটা লিখে দিবেন সেটাই। কোথায় আমাদের সাইট এরিয়া, এই যেটা কপি করেন। জি, এটা ইচ্ছে মতো দেওয়া যায়। ইউজার পাসওয়ার্ড তো থাকবে নাকি, পাসওয়ার্ডটা যে দিয়ে নিন, পাসওয়ার্ড এটা দিলেও সমস্যা নাই, আমি এটা ইউজ করতেছি, আপনারা চেঞ্জ যার ইচ্ছে মতো দিবেন, একটু স্ট্রং করে। আমি এটা ইউজ করলাম। ওকে, আচ্ছা, সেভ দিয়ে রাখলাম যাতে সমস্যা না হয়। এটাকে এখন ওইখানে বসাই দেবো, কোথায়, এখানেও তো বলবে যে স্ট্রংটা দাও, না হলে তো ক্লিক করার অপশনই দিবে না। এই যে আমার স্ট্রং আছে, যদি আপনি অ্যাডমিন অথবা অ্যাডমিন লিখতেন, সে বলতো যে ধুর মিয়া কি দাও তুমি, ভালোটা দাও, সার্ভারটার অনেক দাম। ওকে, আসছে? আচ্ছা, এরপরে এখানে কার মেইল দিব, আপনাদের যার ডেভেলপার, যে ডেভেলপার তার মেইলটা দিতে হবে। আমি একটা মেইল লিখি, আমার মেইলটা দিয়ে দিলাম, আপনাদের মেইল দিল, যার যেটা মেইল সেটা দিয়ে দিবেন। এখন সবকিছু শেষ। আপনারা চাইলে একটা স্ক্রিনশট রেখে দিবেন যাতে কোনো ভুল হয়, এটা হলো সিকিউর করার জন্য, যত সুন্দরভাবে নিজের কাজটাকে গুছিয়ে রাখতে পারেন যাতে কোনো ভুল না হয়। একটা স্ক্রিনশট রেখে দিলে কি হবে, আপনি ইউজার নেমটাও দেখতেছেন, পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, কোনো টাইমে ভুলে গেলে দেখে নিলেই হবে। ক্লিয়ার? ওকে, এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস। এই যে যত দ্রুত হয়ে গেল, আবার বলতেছি এত দ্রুত কিন্তু অন্য সার্ভারে হবে না, এটার ব্যান্ডউইথ পাওয়ারফুল, সার্ভারটা অনেক শক্তিশালী, এখানে দ্রুত, মানে এক ক্লিকই হয়ে গেল। এবার আপনাদের, হ্যাঁ, তাহলে যে আপনাকে এই যে এতগুলো টাকা দিতে হবে, যেমন এটা যত দাম দিয়ে কিনছেন, এটা ওই যে ওনার কাছে সব আপনারই তো কিনছেন। ওকে, এখানে এখন আপনাদের সাইটে যান, দেখবেন আপনাদের সাইট লাইভ, এই যে সাইট লাইভ। এইটুক বুঝতে কার কোনো সমস্যা হয়েছে? একটু সমস্যা হবে, একটু কষ্ট হবে, কিন্তু আমি যেভাবে দেখাই সমস্যা থাকার কোনো কথা না। এই জিনিসটা, এই ওয়ার্ডপ্রেসটা সর্বোচ্চ 2 মিনিট, আপনাদের আরো যে পাওয়ারফুল সার্ভার, এটা কিন্তু 2 মিনিটেই সবকিছু লাইভ হয়ে যাইতো। কোনো একদিন দেখাবো নি, ফাস্ট করে দেখাবো নি, এক ক্লিকেই সবকিছু হয়ে যাবে।
আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, এখন কি যাচ্ছে? লগইন যাচ্ছে। বলেন তো কোনটা লগইন? এই যে সাইটের লগইন, এটা কেটে দিলেও হবে। আপনার ওয়ার্ডপ্রেস তো লাইভ, এই যে এখানে সকল ফাইল অলরেডি জমা হয়ে গেছে, এই যে এখানে আপনাদের সি প্যানেলে জমা হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এটাতে লগইন করার জন্য কি করতে হবে? wp admin, মানে ওই যে লোকাল সার্ভার যা যা করছিলেন ঠিক ওইগুলো এখানে চাচ্ছে, ওই ইনফরমেশন গুলো কি দিয়েছিলাম আমরা। অ্যাডমিনের মধ্যে দিলে আর কাজ হবে? হবে না। এই যে এখান থেকে এই যে লিখে রাখছি, এটা দেন, এটা দিলাম, আর কোনটা? এই যেটা, এটা দিয়ে দেন, লগইন। এগুলা কেটে দেন, ডাটাবেজের কাজ শেষ। এই হচ্ছে অবস্থা। এই হলো অ্যাডমিন প্যানেল, এই আপনাদের সাইট, ক্লিয়ার? এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা বুঝতে পারতেছেন? ওকে, এটা এখানে রাখ।